আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৩ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১-১ অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে, হিজল কাঁঠালে জামে। ১-২ কার দুরন্ত পিপাসা ফুরোয় না, এক গুয়ে ছেলেটি। ১-৩ আবেস্তা ভাষাটি ব্যবহার করত জড়থ্রুষ্টীয়রা। ১-৪ স্বামীজি কাকে মা বা ধীর মাতা রূপে সম্বোধন করতেন, সারা বুলকে। ১-৫ একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখানে কুঞ্জদার বলতে বোঝানো হয়েছে শান্তিপুরের কলকা করা অথবা নকশাদার শাড়ি। ১-৬ হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে। ১-৭ ঝাঁটা শব্দটি হলো দেশি। ১-৮ মিশ্র বা সংকর শব্দের উদাহরণ হলো ধনদৌলত। আর ১-৯ লুঙ্গি কোন ভাষা থেকে বাংলায় আগত, বর্মী। ২-১ দিয়েছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। উদ্ধৃতাংশটিতে কবি কি বোঝাতে চেয়েছেন? কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কবির এমন মনে হওয়ার কারণ হলো দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে। তাহলে কবি কি বোঝাতে চেয়েছেন? যে দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে। ২-২ দিয়েছে ফুরোয় না সেই এক গুয়েটা দুরন্ত পিপাসা। এখানে কবি দুরন্ত পিপাসা বলতে কি বোঝাতে চেয়েছেন? এখানে একগুয়ে মানুষটির মধ্যে রয়েছে দুরন্ত পিপাসা হচ্ছে প্রকৃতি এবং গ্রাম জীবনের কাছে ফিরে আসার যে প্রবল আকর্ষণ, সেই আকর্ষণকেই কবি দুরন্ত পিপাসার কথা বলেছেন। আমরা যেমন পিপাসার পেলে আমরা জলের কাছে চলে যাই, সেই রকম আবহমান কবিতায় প্রকৃতি এবং গ্রাম জীবনের কাছে ফিরে আসার কবির যে প্রবল আকর্ষণ, তাকেই কবি দুরন্ত পিপাসা বলে উল্লেখ করেছেন। ২-৩ বলেছে আলাল এবং হুতুম কি? আলাল ও হুতুম কি? আলাল হলো আলালের ঘরের দুলাল, লেখক প্যারীচাঁদ মিত্র। আর হুতম হলো হুতম প্যাঁচার নকশা, লেখক কালীপ্রসন্ন সিংহ। ২-৪ আছে মিস মুলার কে? তোমাদের বইয়ের ৫৬ পাতায় রয়েছে যে মিস মুলার সম্পূর্ণ নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার। ১৮৯৬ খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন আর বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন। ২-৫ নম্বর প্রশ্ন হচ্ছে ধনাত্মক বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। ধনাত্মক বিশেষণ প্রত্যয়যুক্ত ধনাত্মক শব্দ যখন বাক্যের মধ্যে অবস্থিত কোনো পদকে বিশেষিত করে তখন তাকে ধনাত্মক বিশেষণ পদ বলা হয়। যেমন কনকনে ঠান্ডা, এখানে কনকনে, ঘুটঘুটে অন্ধকার ঘুটঘুটে, টুকটুকে লাল টুকটুকে, ক্ষণক্ষণে কাশি ক্ষণক্ষণে, ঝলমলে রোদ ঝলমলে, ফুটফুটে বাচ্চা ফুটফুটে। ২-৬ আছে চাঁদ কোন ধরনের শব্দ? আচ্ছা, চাঁদ হলো তদ্ভব শব্দ করবে। ২-৭ বলেছে তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। তদ্ভব শব্দ কাকে বলে? তদ্ভব শব্দটির অর্থ হলো তা থেকে জাত, অর্থাৎ সংস্কৃত থেকে জাত বা উদ্ভূত। যেসব সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন কার্য, পদ্য, কাজ। ৩-এর দাগে দিয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? প্রাবন্ধিক। কেন সেটিকে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি বলেছে? তা নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে লেখো। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হচ্ছে পদাবলী কীর্তন। তাহলে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? পদাবলী কীর্তন। আর কেন তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে? লেখক সৈয়দ মুজতবা আলীর মতে পদাবলী সাহিত্যের প্রাণ আর দেহ দুটোই হচ্ছে খাঁটি বাঙালি। এই সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় কানু হয়ে উঠেছে তাই নয়, রাধাও হয়ে উঠেছেন একেবারে খাঁটি বাঙালি মেয়ে। ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুশিদিয়ার আশিক আর পদাবলীর রাধা একই চরিত্র হয়ে উঠেছে। ৩-২ মরদ কি বাত, হাতিকা দাঁত উদ্ধৃতাংশটি কোন রচনার অংশ? আর উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। এটা চিঠি থেকে দিয়েছে।
বলেছে উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? স্বামী বিবেকানন্দের চিঠি রচনার অংশ। আর এই যে প্রাসঙ্গিকতা বিচার করো, স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় উল্লেখিত প্রবাদটির আক্ষরিক অর্থ হলো হাতির দাঁত যেমন একবার বেরোলে আর ঢোকে না, ঠিক সেই রকমই প্রকৃত পুরুষও একবার যে প্রতিজ্ঞা করেন তার নড়চড় হয় না। বিবেকানন্দ নোবেলের ভারতে আগমনের আগে এদেশে এলে তাকে কি কি প্রতিকূলতার মুখোমুখি হতে হবে তা জানিয়ে দিয়েছেন এবং তারপরে বলেছেন যে কাজের ক্ষেত্রে মাঝপথে যদি ব্যর্থতা আসে বা কাজে বিরক্তি আসে তবুও আমৃত্যু মিস নোবেল বিবেকানন্দকে পাশে পাবেন। নিজের প্রতিজ্ঞা দৃঢ়তাকে বোঝাতে গিয়ে স্বামীজি আলোচ্য মন্তব্যটি করেছেন। 4 দাগে আসি। 4 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছায়া কোনো পথ এ কন্যারে দেখিনে কবি কন্যাটির কি নাম রেখেছেন আর কন্যার উপস্থিতি কবি কিভাবে অনুভব করেন? কবি কন্যাটির নাম রেখেছেন কেশবতী কন্যা আর কন্যাটির উপস্থিতি তিনি কিভাবে অনুভব করেছেন লিখবে। উদ্ধৃত পঙ্ক্তিটি জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি ঘাসের ওপর বসে পল্লী বাংলা দিন ও রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যাকে এইভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক এলোকেশী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া চুল ছুঁয়ে নেমে আসে অন্ধকার। কবির কল্পনার এই কন্যা আসলে সন্ধ্যাকালীন বাংলার প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, তাই আর কেউই কন্যাকে দেখেনি। 4 2 নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না উদ্ধৃত চরণটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে আর এরূপ ব্যবহারের কারণ কি? নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় নেয় উদ্ধৃত চরণটি কবিতায় বলবে 3 বার ব্যবহার করা হয়েছে। আর এরকম ব্যবহারের কারণ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে নেওয়া আলোচ্য চরণটিতে প্রকাশিত হয়েছে এক আশ্চর্য সত্য। কবি এ কবিতায় বহমান কাল ধরে মানুষের পল্লী বাংলায় ফিরে আসার গল্পের কথা বলেছেন। রূপকথার গল্প শেষ হলে তবে নোটে গাছটি মুড়িয়ে যায়, কিন্তু আলোচ্য কবিতায় বহমান কাল ধরে মানুষের ঘরে ফেরার যে গল্প তিনি শোনেন তা ফুরাবার নয় বলেই নোটে গাছটি না মুড়িয়ে বুড়িয়ে ওঠে। 5 1 নম্বর প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতার প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা লেখো। আকাশে 7টি তারা কবিতা জীবনানন্দের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ সন্ধ্যাকালীন রূপসী বাংলার যে সৌন্দর্য দেখেছেন তাই ব্যক্ত করেছেন আকাশে 7টি তারা কবিতায়। সূর্য যখন অস্ত যায় তখন তার লাল আভায় আকাশের মেঘ পাকা কামরাঙা ফলের মতো লাল হয়ে ওঠে। কিছুক্ষণ পর সেই মেঘও দিগন্ত রেখায় বিলীন হয়, আকাশে তারা ফুটে ওঠে। দিনরাত্রির সন্ধিক্ষণ এই স্নিগ্ধ সন্ধ্যায় বাংলার প্রকৃতির অপরূপ রূপ পৃথিবীর সব জায়গার থেকে আলাদা। সূর্য অস্ত গেলে যেন এক এলোকেশী মেয়ে দেখা দেয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের আমেজ নিয়ে আসে বাংলার প্রকৃতির বুকে। হিজল, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই রূপসীরই চুলের সোহাগ ভরা চুম্বন। কবি বাংলার সন্ধ্যার রূপ শুধু চোখেই দেখেননি, গন্ধেও তাকে অনুভব করেছেন। গাছপালা, লতা, গুল্ম, ঘাস, ফল, পুকুর, মাছ, হাঁস, মানুষ সব কিছুর গন্ধ মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ। কবির মনে হয় এ যেন সেই এলোকেশী কন্যার চুলের স্নিগ্ধ সুবাস। এইভাবে গাছপালা, মানুষ, অন্যান্য জীবকে নিয়ে বাংলার যে পরিপূর্ণ প্রকৃতি তার মধ্যে জীবনানন্দ খুঁজে পেয়েছিলেন তার রূপসী বাংলাকে। 5 2 নম্বর প্রশ্ন, আবহমান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। যে কোনো সাহিত্যকর্মের ক্ষেত্রে নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামের মধ্যে দিয়ে পাঠকের মনে লেখাটি সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করেন সাহিত্য স্রষ্টা। পাঠককে আকর্ষণ করার তাগিদ থেকে স্রষ্টা তার সাহিত্যকর্মের নামকরণের দিকটিতে লক্ষ্য রাখেন। কবির ক্ষেত্রে সাধারণত বিষয়বস্তু, ভাব বা ব্যঞ্জনা অনুসারে নামকরণ করা হয়ে থাকে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আলোচ্য কবিতাটির নাম আবহমান। আবহমান শব্দটির আক্ষরিক অর্থ হল ক্রমাগত বা চির প্রচলিত। সহজ কথায় যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকে আবহমান বলা হয়। আবহমান কবিতায় কবি
গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্টে ভরা প্রকৃতির ছায়ালালিত জীবনে চিরন্তন ছবিকে নিপুণ তুলিতে এঁকেছেন। সুদূর অতীতে মানুষ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে ভালোবেসে এখানেই বসতি বানিয়েছিল। আবহমান কবিতায় লাউ মাচার পাশে সেই সহজ সুন্দর গ্রাম জীবনকেই পাওয়া যায়। কবি এই লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন, কারণ সেখান থেকেই নাগরিক জীবনে ক্লান্ত মানুষ খুঁজে পেতে পারে শান্তির নিঃশ্বাস। মাটি আর হাওয়াকে ভালোবেসে মানুষ তাই গিয়ে দাঁড়ায় সেই প্রকৃতির কাছে। ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রেখে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়। অসংখ্য বাধা বিপত্তির মধ্যেও এদেশের মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হাসি মুখে দু চোখে নতুন জীবনের স্বপ্ন এঁকে বংশানুক্রমে তার জীবন প্রবাহকে সচল রেখেছে। এই প্রকৃতির দ্বারা লালিত জীবন থেকে সুখ খুঁজে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলে নাগরিক জীবনের ক্লান্ত মানুষ। যুগ যুগ ধরে বয়ে চলা বাংলার গ্রাম জীবন, তার প্রকৃতি আর তার কাছে মানুষের স্বপ্নের কাহিনী এই কবিতায় তুলে ধরা হয়েছে। তাই বলা যায় কবিতাটি আবহমান নামটি অসাধারণ, ব্যঞ্জনাধর্মী এবং যথাযথ। 6-এর দাগে আসি। 6-এর 1-এ দিয়েছে নব নব সৃষ্টি। প্রবন্ধে সংস্কৃত ভাষাটা আত্মনির্ভরশীল বলা হয়েছে কেন, আর বর্তমান যুগে বা ইংরাজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? লিখবে সৈয়দ মোস্তফা আলী তার নবনব সৃষ্টি রচনা সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। তার কারণ, কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তু বোঝাতে যদি নতুন শব্দের প্রয়োজন হয়, তাহলে সংস্কৃত তা অন্য ভাষার থেকে ধার না করে নিজের ভাণ্ডারেই তার অনুসন্ধান করে খোঁজ করা হয়। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে অথবা পুরনো ধাতু দিয়ে নতুন শব্দটি তৈরি করা সম্ভব হতে পারে। সংস্কৃত ভাষা ও বিদেশি শব্দ গ্রহণ করেছে, কিন্তু তা এতই অল্প পরিমাণে যে সংস্কৃতকে আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকবে না। এটা হচ্ছে প্রথম অংশ। আর দ্বিতীয় যেটা বলেছে যে বাংলা বা ইংরেজি ভাষা আত্মনির্ভরশীল নয়, বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়, তার কারণ এখানে আমরা প্রয়োজনে তো বটেই, অপ্রয়োজনেও অন্য ভাষা থেকে শব্দ নিয়েছি। এই নেওয়া এখনও চলছে। পাঠান এবং মোগল যুগে আইন আদালত, খাজনা খারিজ ইত্যাদির প্রয়োজনে প্রচুর আরবি ফার্সি শব্দ গ্রহণ করা হয়েছে। ইংরাজি আমলে ইংরাজি তো বটেই, তাছাড়া অন্যান্য ভাষা থেকেও শব্দ নেওয়া হয়েছে। এই সব কারণে বাংলা এবং ইংরাজি কখনোই আত্মনির্ভরশীল ভাষা হতে পারে না। 6-এর 2-এ মকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। কোন মকদ্দমার কথা বলা হয়েছে আর মকদ্দমাটি হেরে বিধবার কি পরিণতি হয়েছিল? এটা রাধারানী থেকে দিয়েছে। লিখবে রাধারানী গল্পে রাধারানী মা ছিলেন এক অবস্থাপন্ন পরিবারের বউ, কিন্তু স্বামীর মৃত্যুর পরে একজন জ্ঞাতির সঙ্গে তার মকদ্দমা হয়। এখানে সেই মকদ্দমার কথা বলা হয়েছে। হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানীর মাকে সর্বস্ব হারাতে হয়। ডিক্রিদার সেই জ্ঞাতি ডিক্রি জারি করে তাকে ভিটে থেকে উচ্ছেদ করে দেন। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি বেহাত হয়ে যায়। নগদ যা ছিল তাও ব্যয় হয়ে যায় মামলার খরচ জোগাতে। অলংকার ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করে। এইসব মামলা মকদ্দমার কারণে রাধারানীর মা নিঃস্ব হয়ে পড়ে। তার খাবার জোগাড়ের ব্যবস্থা থাকে না। বিধবা একটা কুটিরে আশ্রয় নিয়ে কোনো রকমের শারীরিক পরিশ্রম করে দিন কাটাতে থাকে। দারিদ্র্যের কারণে রাধারানী বিয়ে দিতে পারে না, কিন্তু দুর্ভাগ্যবশত রথের আগে রাধারানীর মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ফলে শারীরিক পরিশ্রম করার ক্ষমতাও হারায়। খাবার জোগাড়ের ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যায়। আর রাধারানীকে ভাবতে হয় মার পথ্যে জোগাড় হবে কোথা থেকে। 7-এর দাগে আসি। করভাস থেকে দিয়েছে। বলেছে করভাস যে এখনো সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। কোন ঘটনায় প্রফেসর শঙ্কু এই প্রমাণ পেয়েছিলেন তা লেখো। সত্যজিৎ রায় রচিত করভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি অর্নিথন যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহের মধ্যে করভাসের শিক্ষায় অভাবনীয় উন্নতি ঘটেছিল। আর তারপর থেকেই সে নিজেকে অন্য সাধারণ কাকেদের থেকে আলাদা মনে করতে শুরু করে। একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ এক কান ফাটানো বাজ পড়ার শব্দ হলে প্রফেসর শঙ্কু জানলার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরে শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরে কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায়। সে অঞ্চলের সব কাক ওই মরা গাছটার কাছে এসে কোলাহল করতে শুরু করে।
প্রফেসর তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালে সে ফিরে এসে জানায় যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে, তাই কাকেরা এত চেঁচাচ্ছে। বোঝা যায় ওই বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে কর্ভাস প্রফেসরের ঘর থেকে বেরোনোর কোনো আগ্রহ দেখায়নি। সে এক মনে তখন পেন্সিল দিয়ে প্রাইম নাম্বারস অর্থাৎ মৌলিক সংখ্যা লিখছিল। এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে কর্ভাস নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায়। 7-2 বলেছে কর্ভাস গল্পটি অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। সত্যজিৎ রায়ের লেখা কর্ভাস গল্পে তীক্ষ্ণ বুদ্ধি ও উদ্ভাবনী ক্ষমতার বিচিত্র প্রকাশে শিক্ষিত রুচিশীল বাঙালি প্রফেসর শঙ্কু চরিত্রটি বেশ জনপ্রিয়। তার চরিত্রের কয়েকটি দিক গল্পকার আলোচ্য গল্পের মাধ্যমে প্রকাশ করেছেন। এক হচ্ছে পশুপ্রেম। শঙ্কু ছিলেন প্রকৃত অর্থে পশুপ্রেমী। তার ল্যাবরেটরিতে সাধারণ পাখির অবাধ যাতায়াত ছিল। তাদের খাদ্য, আশ্রয়, প্রশ্রয়ে কোনো ঘাটতি এটা ছিল না। এই সূত্রে তিনি পেয়েছিলেন কর্ভাসকে। তাছাড়া পোষ্য নিউটনের ওপরে তার সমান নজর ছিল। 2 নম্বর হচ্ছে অনুসন্ধান প্রবণতা। পক্ষী জগতের বিচিত্র আচরণ অধ্যয়ন করে শঙ্কু অন্য গবেষণার মধ্যেও পাখির মস্তিষ্ক নিয়ে সফল গবেষণা করেন। 3 হচ্ছে উদ্ভাবনী ক্ষমতা। পাখির মস্তিষ্কেও যে মানুষের বোধের সঞ্চালন সম্ভবপর তা শঙ্কু দেখিয়েছিলেন তার আবিষ্কৃত অর্নিথন যন্ত্রের মধ্য দিয়ে। তাই বিজ্ঞানী গবেষক প্রফেসর শঙ্কু তার আশ্চর্য সৃষ্টি নিয়ে বাংলা সাহিত্য ও সমাজে অমর হয়ে আছেন। 4 নম্বর হচ্ছে সৌজন্যবোধ। বন্ধু গ্রেনফেলের সঙ্গে পত্রালাপে এবং সন্দেহভাজন হলেও হোটেলে প্রথম পরিচয়ে আরগাসকে আহ্বানে এবং বিদায়ে শঙ্কু সৌজন্যবোধের প্রকাশ ঘটেছে। পরিমিত বোধ ও সুবক্তা। কর্ভাসকে নিয়ে বিশ্ব সম্মেলনে শঙ্কু নির্বেদ প্রবন্ধ পাঠ করেন এবং ডেমনস্ট্রেশনে তিনি কোনো বাড়তি সময় নেননি। তার বক্তৃতা চলাকালীন উপস্থিত সকলে খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। 6 মানবিক উদারতা, নির্লোভ মনোভাব। কর্ভাস ছিল শঙ্কুর বন্ধুসঙ্গী সন্তান তুল্য। তাই প্রভাবশালী জাদুকর আরগাসের 10,000 এসকুডো অর্থাৎ প্রায় 15,000 টাকায় কর্ভাসকে কিনে নেওয়ার প্রস্তাবকে তিনি গুরুত্ব দেননি। সর্বদা কর্ভাসের পাশে থেকেছেন নির্লোভ মন নিয়ে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস আর দায়িত্বপরায়ণ। শঙ্কু কর্ভাসকে শেষ পর্যন্ত আরগাসের হাত থেকে উদ্ধার করেছেন। কর্ভাসকে হারিয়ে যাওয়ায় হতাশ হননি। বিভুয়ে বুদ্ধি আর আত্মবিশ্বাসে ভর করে স্থানীয় প্রশাসনের সাহায্যে তিনি কর্ভাসকে দেয়া কথা রাখতে পেরেছেন। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।